শুভ সময় বৈঠকের বিশেষ আয়োজন বইয়ের কথায়। আমি আছি মাহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাহিত্যের একটি বিশেষ দিক নিয়ে। সেটা অন্য কিছু নয়, উপন্যাস নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং আমরা যে উপন্যাসটি নিয়ে আজকে আলোচনা করব সেটা সাহিত্য সমাজে খুব বেশি পরিমাণে আলোচিত, এবং সেটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম বিশেষ কিছু উপন্যাসের ভিতরে অন্যতম। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাস উপন্যাস নিয়ে। দেবদাস বাংলা সাহিত্য সমাজে একটি মধ্যবিত্ত সমাজের চিত্রটি এমনভাবে তুলে ধরেছে, যেখানে তিনি দেখিয়েছেন যে একটি মধ্যবিত্ত সমাজে একটি করুণ প্রেমের প্রণয়, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সাবলীলভাবেই বিষয়টি তুলে ধরেছেন। এবং বাংলা সাহিত্য সমাজে শরৎচন্দ্রের এই উপন্যাসটি খুব বেশিভাবেই আলোচিত হয়েছে। আমরা যদি বলতে চাই তাহলে প্রথমেই শুরু করতে হবে বইটির আহ, প্রতিষ্ঠাকাল থেকে, এবং বইটি কিভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এবং বইটি কিভাবে তিনি সাবলীলভাবে তুলে ধরেছেন এবং এর পরবর্তী পর্যায়গুলো নিয়ে। তাহলে আমি আজকে প্রথমেই শুরু করতে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর সৃষ্টি সম্পর্কে, কিভাবে তিনি শুরু করলেন। তো এটা শুরু করেন তিনি মোটামুটি 1900 সালের দিকে, এবং তিনি এটি শেষ করেছেন তখনই, কিন্তু এটি প্রকাশ করতে তিনি কিছুটা দ্বিধা ছিলেন বলে তিনি প্রায় দীর্ঘ 17 বছর পরে 1917 সালের দিকে এটি প্রকাশ করেন। তখন শরৎচন্দ্র তার বন্ধুকে সাবলীলভাবে তার চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ মাতাল অবস্থায় এই বইটি লিখেছিলেন, এবং তিনি নিজে এটা স্বীকার করেছিলেন। তো পুরোপুরি মধ্য অবস্থায় তিনি এই বইটি রচনা করেছিলেন, এবং এই বইটি সম্পর্কে তিনি যে প্রধান চরিত্রেও সেটা কিন্তু তিনি খুব সাবলীলভাবে তুলে ধরেছিলেন, যেটা আমরা একটু পরে আলোচনা করলে খুব বিশদভাবে বুঝতে পারবো। তো বাংলা সাহিত্যে শুধু এই উপন্যাসটির এত বেশি জনপ্রিয়তা অর্জন করার আসলে কারণটা কি, এর পিছনে মুখ্য ভূমিকাটি কি ছিল? এর পিছনে মুখ্য ভূমিকা হিসাবে আমরা ধরতে পারি শরৎচন্দ্রের যে মধ্যবিত্ত সমাজটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা। এবং শুধুমাত্র যে বাংলায় এই বিষয়টি কি অনুদিত হয়েছে এমন না, প্রায় বাংলা, উর্দু, অসমিয়া এবং হিন্দি সহ প্রায় 19টি চলচ্চিত্র এখানে কিন্তু নির্মিত হয়েছিল এই বইয়ের উপরে। এবং এই উপন্যাস নিয়ে এখন পর্যন্ত 19টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাহিনীতে প্রবেশ করি। তো কাহিনীতে প্রবেশ করার আগে আমি পুরো বিষয়টাকে একসাথে আসলে আলোচনা করতে চাচ্ছি না। পুরো বিষয়টাকে আসলে আমরা 7টি ভাগে ভাগ করেছি, এবং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার সুবিধার্থী এই বিষয়টা করেছি মূলত। তো 7টা পর্বে ভাগ করে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে চলে যাই প্রথম পর্বে। তো প্রথম পর্বকে আমরা নাম দিয়েছি যে প্রাক প্রাথমিক পর্ব। তো প্রাক প্রাথমিক পর্বে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একেবারে প্রাথমিক দিকটা নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক দিকটা নিয়ে আলোচনা করলেই প্রথমেই আমরা দেখতে পাই যে তালসিনাপুর নামে একটা গ্রাম, সেখানে একটা জমিদার শ্রেণী, সেটা হলো গিয়া দেবদাস মুখার্জির পরিবার, এবং একটা মধ্যবিত্ত পরিবার, সেটা হলো গিয়ে পারুর পরিবার। সেটা হলো গিয়া তারা দুইটা ফ্যামিলি একসাথে কাছাকাছি বসবাস করছে, এবং তাদের প্রতিবেশীর পরিপ্রেক্ষিতে তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠেছে। তো সেখানে হলো গিয়া চট্টোপাধ্যায় পরিবারের যে সন্তান, সে হলো গিয়ে দেবদাস চট্টোপাধ্যায়, যাকে আমরা দেখি পুরো উপন্যাসের ভিতরে দেবদা নামে পারু আখ্যায়িত করেছে, এবং গল্পকারও তাকে দেবদাস নামেই আখ্যায়িত করেছে। এবং মধ্যবর্তী পরিবারের যে মেয়ে পার্বতী, তাকে আমরা সংক্ষেপে পারু হিসেবে দেখি। তো দেবদা ছিল মূলত পারুর চাইতে একটু বেশি বয়সে বড়, এবং পার্বতী দেবদাসকে দেবদা বলে সম্বোধন করত, এবং দেবদাস তিনি পার্বতীকে পারু বলে সম্বোধন করত। এবং তাদের ভিতরে বয়সের একটা গ্যাপ থাকার কারণেও তাদের ভিতরে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারা একসাথে স্কুলে যাওয়া থেকে শুরু করে গ্রামের মাঠে একসাথে খেলাধুলা করা, একসাথে ফল কুড়ানো থেকে শুরু করে সব জায়গায় তারা একসাথে থাকতো। এবং যখনই পার্বতী কোনো ধরনের ভুল করতো, সেখানে দেবদা তাকে শাসাতো এবং তাকে মারতো। মারতো বলতে এখানে বোঝাচ্ছে যে তাকে শাসন করতো, তাকে খুব স্নেহ করতো। এবং দেবদাস মূলত এসব করতো তার আহ, ভালোবাসার জায়গা থেকে, এবং ভালোবাসার জায়গা থেকে বলা যায় যে একরকম শাসনের মাধ্যমে তিনি তার ভালোবাসাটাকে প্রকাশ করতেন। এরপরে সময়ের পরিপ্রেক্ষিতে দেবদাসকে লেখাপড়ার জন্য কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়, এবং এখানেই আমরা আমাদের পার্ট 1কে এন্ড করছি। এবং দ্বিতীয় পর্বের নাম দিয়েছি আমরা বাল্যপ্রেম। কলকাতায় যাওয়ার পরে, কলকাতায় কিছুদিন পড়াশোনা করার পরে দেবদা আবার যখন তালসিনাপুরে চলে আসেন, তখন তিনি দেখলেন যে তিনি যেই পুরনো পার্বতীকে রেখে গিয়েছিলেন, সেই পুরনো পার্বতী আর সেই পুরনো পার্বতী নেই, তিনি এখন অনেক বড় হয়ে গেছেন। এবং পার্বতীও দেখলেন যে তিনি যেই দেবদাকে চিনতেন সেই দেবদার নেই,
সেই দেবদা এখন পুরোপুরি একজন যুবকে পরিণত হয়েছে। তো তারা তাদের মধ্যে একটা টান অনুভব করলেন এবং তারা দেখলেন যে ছোটবেলায় সেই যে বাল্যবন্ধু ছিলেন তারা, সেটা এখন আর নাই। তারা তাদের মধ্যে একটা গভীর প্রেম অনুভব করলেন এবং তারা এই গভীর প্রেমকে পরিণতি দেওয়ার জন্য ভাবলেন এবং পার্বতী চিন্তা করলেন যে এটা তার ফ্যামিলিকে জানাবেন, দেবদা তার ফ্যামিলিকে জানাবেন এবং পার্বতীও তার ফ্যামিলিকে জানিয়ে পুরো বিষয়টাকে তার একটা পরিণতি দিবেন। এবং পার্বতীর মা দেবদার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন এবং দেবদার পরিবারের পক্ষ থেকে পুরোপুরি বিষয়টাকে না করে দেওয়া হয় এবং এখানে আমরা দ্বিতীয় পর্বের সমাপ্তি করছি এবং তৃতীয় পর্বের আমরা নাম দিয়েছি কেনাবেচার ছোট ঘর। তো পার্বতীর পার্বতীর ফ্যামিলির পক্ষ থেকে যখন দেবদার পরিবারের পক্ষে বিয়ের প্রস্তাব পাঠানো হলো, তো বিয়ের প্রস্তাব পাঠানোর পরে দেবদার ফ্যামিলি থেকে তো পুরোপুরি না করে দেওয়া হলো এবং এই পুরোপুরি না করে দেওয়ার পিছনে কারণ ছিল পার্বতীর পরিবার বরের পরিবারের পক্ষ থেকে পণ নিত এবং এই বিষয়টা পুরোপুরি দেবদার পরিবার মেনে নিতে পারছিলেন না এবং তারা ছিলেন জমিদার পরিবার। তো তারা একটা জমিদার পরিবার হয়ে মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ের সাথে যে তাদের মেয়ের বিয়ে দিবেন এটা তারা কখনোই মেনে নিতে পারছিলেন না এবং দেবদার পিতা নারায়ণ মুখার্জিও এই বিষয়টাকে পুরোপুরি না করে দেন এবং এতে পার্বতীর বাবাও খুব বেশি পরিমাণ রাগান্বিত হন এবং তিনি চিন্তা করেন যে তিনি মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেবেন, তারপরও তিনি দেবদার ফ্যামিলির কাছে তার মেয়ের বিয়ে দিবেন না। পুরো বিষয়টাকে যখন পার্বতী জানতে পারে, তো পার্বতী শেষবারের মতন চাচ্ছিলেন যে তিনি একবার দেবদার কাছে পুরো বিষয়টাকে জিজ্ঞেস করে দেখবেন যে দেবদা কি চাচ্ছে। তো যে কথা সেই কাজ, তিনি রাতের বেলা পার্বতী আর কি রাতের বেলা দেবদার ঘরে গেলেন এবং দেবদাকে জিজ্ঞেস করছেন যে দেবদা তুমি কি চাও। তখন দেবদাস মুখার্জি সে পুরোপুরি আর কি ভীত হয়ে গেছিলেন যে তার বাবার সামনে তিনি কিভাবে এই বিষয়টাকে তুলে ধরবেন। তো তিনি পার্বতীকে বললেন যে এই বিষয়টাকে আসলে তার বাবার উপরে ছেড়ে দিতে, তিনি বাবাই যেটা বলবেন তিনি সেটাই মেনে নেবেন। তো পার্বতী তখন দেবদাকে একটা কথা বলেন, বিষয়টা ছিল এরকম যে দেবদা, নদীতে যত জল তাতেও কি আমার কলঙ্ক মুছবে না। এখানে আমরা দেখতে পারি যে আসলে তাদের কথোপকথনের মাধ্যমে যে কি করুণভাবে তারা একজন আরেকজনকে চাচ্ছে। তো এভাবে কথোপকথন শেষ হওয়ার পরে এক পর্যায়ে পারুও রাগান্বিত হয়ে দেবদার উপরে রুম থেকে চলে যান এবং এখানেই আমরা তৃতীয় পর্বের সমাপ্তি করছি। এবং চতুর্থ পর্বে আমরা দেখতে পাই যে দেবদা তিনি কলকাতার উদ্দেশ্যে চলে যাচ্ছেন কিছু করতে না পেরে এবং অন্যদিকে পার্বতীর পরিবার পার্বতীর জন্য বিয়ে ঠিক করে অন্য এক জমিদারের সাথে এবং পার্বতীর বিয়ে হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা যে মেসেজটা পাই সেটা হলো যে পার্বতীর পরিবার পার্বতীর জন্য বিয়ে ঠিক করছে এবং দেবদা কিছু করতে না পেরে সে কলকাতা চলে যাচ্ছে। এখানে দুইটা ফ্যামিলি বা দুইটা পার্সন, যেটাকে আমরা যদি পার্বতী এবং দেবদার কথাই ধরি, যে তারা আসলে নিজেদের প্রেমের পরিণতি না করতে পেরে দুইজন দুজনের মতন বাস্তবতাকে মেনে নিয়ে যে যার মতন ফ্যামিলির কথা মেনে নিয়ে তাদের গন্তব্যে ছুটে যাচ্ছে। তো পঞ্চম পর্বে আমরা দেখতে পাই যে দেবদা কলকাতা গমন করে এবং কলকাতা গমন করার পর তার সাথে চুনিলালের পরিচয় হয় এবং চুনিলালের সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে চুনিলালের সাথে কিছুদিন থাকার পরে সে মদ্যপানে আসক্তি হয়ে যায় এবং এর কিছুদিন পরে চুনিলালের বাতিজে, যার নাম চন্দ্রমুখীর আগমন ঘটে এবং চন্দ্রমুখীর সাথে দেবদার পরিচয় হয়। তো চন্দ্রমুখী দেবদার প্রতি একটা প্রেম অনুভব করলেও দেবদা কখনো চন্দ্রমুখীর প্রতি কোনো ধরনের প্রেম অনুভব করেনি। তো ষষ্ঠ পর্বে আমরা দেখতে পাই যে দেবদা পুরোপুরি মদে আসক্ত হয়ে গেছে এবং তিনি কলকাতার রাস্তায় রাস্তায় মদ্যপান অবস্থায় পড়ে আছে এবং তিনি পারু পারু বলে চিল্লাচ্ছে। এরই এক পর্যায়ে আমরা দেখেছি আসলে তার সাথে পারুর আসলে চিঠিতে কথোপকথন শুরু হয় এবং পারু জানায় যে মৃত্যুর আগে হলেও যেন একবার তার সাথে দেবদার দেখা হয় এবং এভাবেই আমরা ষষ্ঠ পর্বে শেষ করছি। এবারে আমরা আলোচনা করতে যাচ্ছি আসলে উপন্যাসের শেষ পর্ব নিয়ে এবং এই শেষ পর্বে আমরা দেখতে পাই প্রেমের করুণ পরিণতি। তো দেবদা যখন খুব বেশি পরিমাণে মদ্যপানে আসক্ত হয়ে নিজের আসলে জীবন খুবই মৃত্যু সন্নিকটে, তখন দেবদা চিন্তা করলেন যে পার্বতীর দেয়া শেষ কথা তিনি রাখবেন এবং পার্বতীর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। তো পার্বতীর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এবং পথিমধ্যে তিনি যখন যাচ্ছিলেন তখন আমরা দেখতে পাই তিনি চালককে বারবার বলতেছিলেন যে আর কত দূর, আর কত দূর। এখানে আমরা আসলে দেখতে পাই যে দেবদার আসলে মৃত্যু আসন্ন, তিনি বুঝতে পারছিলেন যে আমার হয়তো বা সময় আর বেশি নেই, কিন্তু তারপর তিনি পার্বতীর সাথে একবার দেখা করার জন্য খুব বেশি পরিমাণ উদ্গ্রীব ছিলেন। তো এবারে যেতে যেতে এক পর্যায়ে তিনি পার্বতীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন এবং ভোর 4টার দিকে আসলে দেবদার মৃত্যু হলো। কিন্তু পার্বতী জানতো না বাড়ির সামনে কার মৃত্যু হয়েছে, কিন্তু পার্বতীর মনে বারবার দাগ কাটছিল যে এটা হয়তো বা দেবদা হবে। তো তিনি যখনই বেরোতে যাচ্ছিলেন
তো তখনই তার বাড়ির মানুষজন এটা উপলব্ধি করতে পারে যে পার্বতী হয়তোবা বাসার বাইরে বের হতে চাচ্ছে। তো পার্বতী যখনই ছুটে চলছিল তখনই তার মুখের উপরেই সহসা আসলে তার বাসার দরজা বন্ধ হলো, এবং এভাবেই শরৎচন্দ্র তার উপন্যাসের ইতি টান। সর্বোপরি আমরা এই উপন্যাসের সাথে যদি বাস্তবতার মিল খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে বাস্তবতার সাথে এখানে পুরোপুরি ভিন্নতা আমরা খুঁজে পাই। এখানে বাস্তবতা আসলে আমাদের প্রেমটা হয় দৈহিক চাহিদার জন্য, কিন্তু এখানে আসলে দৈহিক কোনো চাহিদা ছিল না, বরং তাদের প্রেমটা ছিল একটা ঐশ্বরিক বিষয়। এমনভাবেই তুলে ধরেছেন আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আরও একটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হলো যে বাঙালি মধ্যবিত্ত পরিবারে যে আসলে প্রেমগুলো যে প্রণয়ের দিকে আগায় না, এবং বিভিন্ন প্রেক্ষাপটে যে আসলে আমাদের আসলে থেমে যেতে হয়, সেটাই আসলে শরৎচন্দ্র তুলে ধরেছেন। এবং শরৎচন্দ্র বরাবরই যেভাবে মধ্যবিত্ত সমাজের সমস্যাগুলো তুলে ধরেন, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি, এবং শরৎচন্দ্র এটাই মুখ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে এখানেই শেষ করছি, হয়তোবা সামনে আবারও দেখা হবে বৈঠকের নতুন কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।